আমার প্রিয় শোভন চট্টোপাধ্যায় কলকাতা কর্পোরেশনের মেয়র ও আমার সাথে এসছে স্থানীয় বিধায়ক বঙ্কিমদা, আমার খুবই পরিচিত, সমীর জানা, পাথর প্রতিমা, বঙ্কিমদা, সাগর, জেটুয়া সাহেব, আপনাদের সাংসদ মন্টু পাখিরা, আমাদের মন্ত্রী, আমাদের এখানে আবু আয়েশ মন্ডল, তিনি এসছেন মাইনরিটি ওয়েলফেয়ারের চেয়ারম্যান। আবুদা একটু আলাপ করুন, কারণ আপনাকে চেনে না ওরা। হ্যাঁ, এছাড়া আমার সম্পদ থেকে শুরু করে, পরিমল বাবু থেকে শুরু করে, আমার যত জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, আবু তাহের থেকে শুরু করে, এরা সকলেই আছেন। সকলের নাম আলাদা করে বলতে গেলে টাইম বেশি লাগবে বলে আমি আর সেই কাজটুকু করছি না। আমার সঞ্চালক ভাই খুব ভালো করে আপনাদের কাছে বলছিলেন, এবং আমার একটি সঙ্গীত কেন্দ্র যারা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গান গাইলেন, তাদেরও অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমার প্রচুর মা বোনেরা এসছেন। আচ্ছা, এখন যখন এই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, মা বোনেরা যারা দাঁড়িয়ে আছে এখানে একটু বসিয়ে দিন। পারভিন বা অলোক যদি থাকো, ওই মহিলারা যারা আছেন এই সামনেটা একটু পেশের পেছনে বসিয়ে দিন। হ্যাঁ, এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, বিকজ ওরা গরমে দাঁড়িয়ে আছে, মেয়েদের একটু ঢুকিয়ে দিন। হ্যাঁ, আমি আপনাদের যেটা বলি যে অনেকক্ষণ ধরে সকাল থেকে প্রোগ্রামটা ছিল 3টে, এগিয়ে নিয়ে এসছি আমরা 2টোয়, কিন্তু তার আগে আমরা চলে এসছি প্রায় 1:30টায়, এবং সাধারণ মানুষ চলে এসছেন তার অনেক আগে। মানুষ যদি এসে যায় তখন তাদের তো বসিয়ে রেখে কোনো লাভ নেই, তাই আমরা যত তাড়াতাড়ি পারলাম প্রোগ্রামটা করলাম। এই কারণে বেনিফিশিয়ারিজ এসে গেছে, সুতরাং ওই দিকটা দিয়েও তো ঢুকতে পারে, ওখানে খোলা নেই, একটু খুলে দিলেই তো হয়। হ্যাঁ, আচ্ছা, মানে প্যান্ডেল খুলতে বলছি না, দড়িটা যাতে ওরা একটা বাস খুলে দিলে ওরা আমাদের এই জায়গাটা এসে বসতে পারে, কারণ আপনারা জানেন পরীক্ষা চলছে, তাই আমাদের এটা একদম হল তৈরি করে প্রায় করা হচ্ছে। আর এখানে কোনো স্কুল কলেজ কিছু নেই, এবং জায়গাটা টোটাল একদম বিচের পাশে। আমি প্রথমেই বলি, আমার যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছেন মাদ্রাসা এবং স্কুলগুলোতে, আইসিএসসি থেকে শুরু করে, সিবিএসসি থেকে শুরু করে আরো অনেক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে, সকলকে আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। সকলে মানুষের মতো মানুষ তৈরি হন, ভালো হন। আমরা গত পরশুদিন রাতের বেলায় প্রায় 4.5 ঘন্টার সময় আমার লেগেছে কলকাতা থেকে, অন্যদের ক্ষেত্রে হয়তো 3 ঘন্টা লাগতে পারে, কিন্তু আমার যেহেতু প্রত্যেকটা রাস্তায় মানুষকে মিট করতে করতে আসতে হয়, কাজে আমার সময় একটু বেশি লাগে। আমরা রবিবার দিন বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায়, আমরা রাতে এসে পৌঁছাই। তারপরেই একটু কখনো চায়ের দোকানে বসে, কখনো বা একটি গ্রাম ইন্দিরা কলোনি রাতের বেলায় ঘুরে, অথবা কখনো মানুষের সাথে কথা বলে বিভিন্ন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি প্রথমে। তাছাড়াও ভারতবর্ষের হোম মিনিস্টার আমাকে বলেছিলেন তিনি আসবেন, এবং তিনি আসলে আমি তাকে অনুরোধ করেছিলাম বিশেষ করে বকখালি, ফ্রেজারগঞ্জ, কপিল মুনির আশ্রম এবং জন্মদ্বীপ, এই যে বিস্তীর্ণ অঞ্চল যেখানে মানুষ কখনো বাঘে কুমিরের সাথে লড়াই করে, কখনো বা কেউটে সাপের সাথে, গোখরো সাপের সাথে লড়াই করে, অথবা জীবন এবং মৃত্যুকে পায়ের ভিত্ত করে লড়াই করে গভীর সমুদ্রে কখনো তলিয়ে যান, কখনো বা আইলার প্রকোপে পড়ে যান, সেই জায়গার মানুষগুলোকে যদি আমরা নিরাপত্তার দিকটাও একটু দেখতে পারি, কারণ কোস্টাল এরিয়া খুব ইম্পর্টেন্ট এরিয়া, এবং এই কোস্টাল এরিয়া নিয়ে সমুদ্র অঞ্চল, নদী উপকূলবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলোতে আস্তে আস্তে, কথা না বলে আস্তে আস্তে মা বোনেরা আমার চলে এসে বসে পড়ুন, আসুন, এসে বসে পড়ুন, আস্তে আস্তে বসতে দিন। হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে অনেক কষ্ট করে মানুষ থাকেন, আর আমি নিজেও মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় এই সরকার ক্ষমতায় আসার পর আমরা বিভিন্ন ইন্টেরিয়র অঞ্চল, যেসব অঞ্চলে কেউ কোনোদিন যায়নি, ফিরে তাকায়নি, দেখবার চেষ্টাও করেনি,
সেই অঞ্চলগুলো আমাদের প্রাধান্যের মধ্যে পড়ে। এবং আপনারা শুনলে খুশি হবেন, এই জেলায় 1-1.5 মাসের মধ্যে আমি প্রায় 5 বার এলাম। কেন এলাম? কারণ একটাই, কখনো ডায়মন্ড হারবারে বিশ্ববিদ্যালয় তৈরি হবে, মহিলা বিশ্ববিদ্যালয়, তার জন্য আসা। কখনো বা মিনাখার ভাঙড়ের বর্ডারে মেডিকেল কলেজ তৈরি হবে এই জেলায়, তার জন্য আসা। কখনো বা 1,500 কোটি টাকা ব্যয়ে প্রায় কয়েক লক্ষ মানুষ পানীয় জল পাবে, সেই প্রোগ্রাম তৈরি করতে আসা। কখনো বা ক্যানিংয়ের স্টেডিয়াম থেকে শুরু করে, বাসন্তী গোসাবা সন্দেশখালি থেকে শুরু করে, পাখিরালয় সজনেখালি থেকে শুরু করে, একদম গদখালি ঝড়খালি থেকে শুরু করে বকখালি। এবং এই দিকটা আমার একটু বাকি ছিল, এই দিকটা তাই আমি আগে নামখানা কুলপি অনেকবার এসেছি, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমাও আমি সবিদ্যার ওখানেও আগে এসেছি, সাগরেও এসেছি। সাগরও নতুন করে ডেভেলপ হচ্ছে। এবং বকখালি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলো যাতে আগামী দিন উন্নয়ন হয়। আর নিজে চোখে না দেখলে কিছু হয় না, তাই নিজে চোখে দেখে পরিকল্পনা করতে সুবিধে হয়, তাই আমি নিজে চোখে একটু দেখে বেড়ালাম। এক তো ধরুন আগের বাড়ি আমরা এসে আস্তে আস্তে মেরে চলে আসুন, আস্তে আস্তে আসতে দিন না, ওদের যেতে পারছে না, ধরছে না, ধরিয়ে দাও না, দিয়ে দিচ্ছে। আমি যেটা বলছিলাম যে দিন না, ওদের আস্তে আস্তে আসতে দিন, কিচ্ছু হবে না। আমি যেটা বলছিলাম আপনাদের যে আগের বার আমি এসেছিলাম সেই বাসন্তী গোসাবা হয়ে এমনকি মরিচঝাপি পর্যন্ত গিয়েছিলাম, ওদিকে পাখিরালয় সজনেখালি গিয়েছিলাম। তখনই আমরা গদখালি, ঝড়খালি, পাখিরালয়, সজনেখালি এইসব নিয়ে পরিকল্পনা তৈরি করেছিলাম। ডিএম সাহেব এখানে আছেন, আশা করি ঝড়খালিতে আমাদের প্রোগ্রাম হচ্ছে, গদখালি আর ঝড়খালি, ঝড়খালি গদখালি দুটোতেই আমাদের ট্যুরিজমের বিরাট প্রোগ্রাম হচ্ছে। আমরা অলরেডি জায়গা ট্রান্সফার করে, কে পরিকল্পনা করবে সার্ভে করে সবকিছু করা হচ্ছে। এই যে বকখালি, বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোকে নিয়েও 5 কোটি টাকার একটা সার্কিট ট্যুরিজম পরিকল্পনা নেওয়া হয়েছে অলরেডি। এবং গঙ্গাসাগরে আমি যখন গিয়েছিলাম, কপিল মুনির যে নতুন আশ্রম হচ্ছে, ওটা আমাকে দিয়ে তারা আমন্ত্রণ করেছিলেন উদ্বোধন করার জন্য। আমি গিয়েছিলাম কয়েক মাস আগে, তখনই আমরা ঠিক করেছিলাম কপিল মুনি আশ্রমের ওই জায়গাটা ডেভেলপ করব। এবং এই 2 বছর গঙ্গাসাগর মেলায় আপনারা দেখেছেন কত লক্ষ লক্ষ মানুষ এসছেন, ফিরে গেছেন। এবং আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন, ব্লক থেকে শুরু করে গ্রাম, বুথ থেকে শুরু করে অঞ্চল এত ভালো কাজ করেছেন যে আমরা দুঃখিত, কুম্ভ মেলায় অনেক ভাই বোনের আমার মারা গিয়েছেন, কিন্তু গঙ্গাসাগরে আমরা যেটা করেছিলাম, এমনকি যদি কোনো তীর্থযাত্রী বিপদেও পড়ে প্রত্যেকের জন্য, এমনকি প্রেস, অ্যাডমিনিস্ট্রেশন সকলকে নিয়ে আমরা 5 লক্ষ টাকা করে জেলা পরিষদ থেকে আমরা ইন্স্যুরেন্স তৈরি করে দিয়েছিলাম। আমরা তীর্থকর বাতিল করে দিয়েছি, আগে তীর্থকর নেওয়া হতো, উন্নয়ন করবার নেই, তীর্থকর, করের ওপর কর, ওই কর করে করগুলো আমরা সব বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর গঙ্গাসাগরের ওদিকটা উন্নয়ন করা শুরু হয়েছে, বকখালিও করতে হবে। গঙ্গাসাগরের বীচ এবং এই যে আপনাদের বকখালির যে বীচ, নামখানা, ফ্রেজারগঞ্জ, অনেকটা অঞ্চল জুড়ে কালকে নিজেরা আমরা পুরো ঘুরেছি। তার কারণ হচ্ছে দেখার জন্য। এবং এই জায়গাগুলো আমি কালকে সমস্ত হোটেল অ্যাসোসিয়েশন যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমি হোম মিনিস্টার চলে যাওয়ার পরে তাদের নিয়ে একটা মিটিং করেছি এবং তাদেরও আমি কোঅপারেশন করতে বলেছি। এবং আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সকলকে নিয়ে আমরা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে বলেছি। এবং আমি ফিরে যাওয়ার পর এইখানে 2-1টা গ্রুপ পাঠাবো যারা আমাদের বলবে কি করে এই অঞ্চলগুলো উন্নয়ন করা যায়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, মানুষ কি করে চলে আসতে পারে, মানুষ চলে আসতে তার থাকার জায়গা, তার খাবার জায়গা, তার ট্রান্সপোর্টেশন, তার দেখবার জায়গা সমস্ত করতে হবে ঢেলে।
সেই জন্য আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও যেমন সার্ভে করব, কিছু এক্সপার্টস লোক আছে ট্যুরিজমে যারা এসবের ব্যাপারে আমাদের ভালো ওপিনিয়ন দিতে পারে। আমরা দু একটা রেপুটেড অর্গানাইজেশনকেও পাঠাবো। যেমন আমি আগের বছর ILSS কে নিয়ে এসেছিলাম এবং তারা গিয়ে কিন্তু ঝড়খালির প্ল্যানটা করে দিয়েছে। আমি তাদের গঙ্গাসাগরেও পাঠিয়েছিলাম। এবারে গিয়ে আর একটা টিম পাঠাবো বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা এইসব এলাকা ঘুরে। এবার আপনাদের আমি একটা কথা বলি যে এসবগুলো তো আমরা করবই। আমি যখন ঢুকলাম, নামলাম আর কি নদী পথে, নেমে আমরা গাড়িতে করে এপারে এলাম আর ওপারটা দেখলাম। দুটো জায়গা আমার মনে হলো একটু সরু, বাদ বাকি জায়গাগুলো চওড়া হয়েছে। কিন্তু ওই সরু জায়গাগুলো আমাদের প্ল্যান করে ভালো করে মার্কেটিং কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে এলাকাটাকে সুন্দর করে করতে হবে, যাতে এখানকার ছেলে মেয়েদেরও অনেক কাজ হয়। এবং আমরা যখন ট্যুরিজম করব, আমরা যেমন লামাঘাটাতে করেছি বা অন্যান্য জায়গায় করছি, আমরা হোম ট্যুরিজমটাকেও ইম্পর্টেন্স দেব। আমরাতে আমার মৎস্যজীবী ভাই বোনেরা, আমি নিজে এটা দেখেছি চোখে। মন্টু একসময় আমায় বলেছিল কাকদ্বীপের অনেক মানুষ নামখানায় মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি, 7টা পরিবার মারা গিয়েছিল। তাদের আমরা সাহায্য করেছিলাম, কিন্তু তাদের কোনো ট্রেস কেউ খুঁজে পেত না কোনোদিনও। যখন ঝড় ওঠে, মৎস্যজীবীরা সমুদ্রের মাঝখানে থাকে, তখন হয়তো কখনো বাংলাদেশে চলে যায়, কিন্তু তার কাছে কোনো নিশানা না থাকায়, কোনো পরিচয়পত্র না থাকায়, তার ট্রলারের কোনো রেজিস্ট্রেশন না থাকায় কি হতো, তাদের জলদস্যু বলেও অনেক সময় ভুল করে হয়তো, তারপরে হয়তো আমরা যখন পার্শ্ব করতাম জানতে পারতাম, তাতে প্রায় 15 দিন 20 দিন পেরিয়ে যেত। এই মানুষগুলোর জীবনের কোনো ঠিকানা ছিল না বেঁচে থাকার। তাই আমাদের সরকার প্রত্যেকটা ট্রলারকে রেজিস্ট্রেশন দেবে এবং প্রত্যেকটা মৎস্যজীবীকে পরিচয়পত্র দেবে। এবং এই যে অ্যালার্ট, আমি কোথায় আছি, আমি বিপদে পড়ছি কিনা, আমি বিপদে পড়লে আমি কোথায় ঠিক আটকে আছি, এটাকে রক্ষা করার জন্য এই যে অ্যালার্টনেসের জন্য যে যন্ত্রটা আজকে আমরা দিলাম স্যাটেলাইটের উপর নির্ভর করে, এইটা আমি চাই আগামী দিন প্রত্যেকটা ট্রলারের কাছে একটা করে থাকুক, প্রত্যেকের কাছে থাক। গভর্নমেন্ট হেল্প করবে, আপনাদের নিজেদেরও করতে হবে। প্রাইভেটে যারা বিজনেস করেন, টাকা তো ইনকাম করেন, করুন, এবং সাথে সাথে নিজেদেরও একটা নিজেদের জীবন রক্ষা করবার জন্য গভর্নমেন্ট যতটা পারবে করবে, আপনাদেরও করতে হবে। আমি চাই আমার মৎস্যজীবী ভাই বোনেরাও কৃষিজীবী ভাই বোনদের সাথে সাথে তাদের ঘর বাড়ি তৈরি হোক, তারা জমি জায়গা পাক, তাদের বাড়ি তৈরি করে দেওয়া হোক। এগুলো আমরা যেমন করব, তেমনি মনে রাখবেন আমি যেমন কালকে একটা কলোনিতে গিয়েছিলাম, সেই কলোনিটা একদম আমার ওই ফরেস্ট গেস্ট হাউসের পাশেই। আমার সাথে পারভিন আর গিয়েছিল, আমার এডিএম গিয়েছিল সম্ভবত। কলোনিটা একদম পাশে ইন্দিরা কলোনি। কতগুলো মাটির বাড়ি, জিজ্ঞেস করলাম কতগুলো বাড়ি, বললো 61টা পরিবার আছে। আছেন ওই কলোনির কেউ? কেউ এসছেন ওই কলোনির? কে এসছেন হাত তুলুন তো। একদম পাশে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা কি এই জায়গাটা আছেন, এটা তো গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ড, তো আপনারা কি দলিল পেয়েছেন গভর্নমেন্টের? বলল না। আমি কালকে ডিএমকে অনুরোধ করেছি নিজ ভূমি নিজ গৃহে তাদের পাট্টা দিয়ে দেওয়ার জন্য, যাতে তারা জীবনের অধিকার পেয়ে যায়। আমরা বাংলায় ঠিক করেছি, এরকম অনেক মানুষ আছে। আমি সেদিনকে আস্তে আস্তে দেখলাম কুলপি বাজার, আমি আস্তে আস্তে যেমন দেখলাম আশ্রম মোড়, স্টেশন মোড়, আর একটা জায়গা ঠিক আমার মনে পড়ছে না, নামখানা আস্তে আস্তে, হ্যাঁ নো নো নো, আশ্রম মোড় একটা, একটা হচ্ছে নারায়ণপুর স্টেশন রোড, হসপিটাল রোড, একটা হচ্ছে কুলপি বাজার। আমি দেখেছি জায়গাগুলো এমন করে আছে, নিশ্চয়ই অনেকদিন ধরে পড়ে আছেন বা করেছেন, কোনো আইন নেই, কোনো সিস্টেম নেই, হয়তো নিজের কাছে ঠিকানাও নেই। ঠিকানাটা আছে মানে কি, আইনত ঠিকানাটা নেই। এগুলো আমি ডিএমকে বলেছি টোটালটা সার্ভে করে দেখবে এবং তাদের সাথে কথা বলবে। পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা একটু সময় নিয়ে ওগুলোতে আমরা অধিকার দিয়ে দেবো। আমরা নিজ ভূমি নিজ গৃহ হোক বা মার্কেটিং কমপ্লেক্স করে হোক বা নিজের একটা মাথা গোজার ঠিকানা, অনেকে আমি জানি দীর্ঘদিন ধরে আছে একটা জায়গায়, কিন্তু তার কোনো অধিকার নেই, অধিকার নিয়ে থাকতে পারে। যাদের অনেক কোটি কোটি টাকা আছে তাদের বেলায় আমরা অধিকার দিয়ে দিই, আর গরিব মানুষগুলো যার কিছু নেই তার দিকে আমরা ফিরেও তাকাই না, এটা হতে পারে না। সুতরাং যাদের জীবনে কোনো ঠিকানা নেই
তাদের ঠিকানা আমরা দেব। আগামী 5 বছরের মধ্যে বাংলায় একজনও কেউ থাকবে না যার মাথার উপরে একটা আশ্রয় থাকবে না। এটা আমাদের সরকারের পরিকল্পনা। আমি যখন এখানে এসেছিলাম আপনারা আমাকে বলেছিলেন ফ্রেজারগঞ্জের ডাক্তার নেই, ডাক্তার 3 বার পাঠানো হয়েছে, তারা চলে গেছে, এত দূরে আসতে চায় না। স্থানীয় কেউ থাকলে আমরা বলবো বা আমরা এখানে পাঠাচ্ছি, আমরা দেখে নেবো। এটা ডিএম সাহেবকেও বলবো এটা দেখে নিতে, আমি অলরেডি কালকে রিপোর্ট করেছি। 2 হচ্ছে বালি বলে একটা জায়গা আছে গোসাবার, তারাও দীর্ঘদিন ধরে একটা জায়গা দিয়েছে, বলছে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করার জন্য। জয়ন্ত নস্কর আজকে এখানে প্রেজেন্ট নেই, আমি মনে করি যে গিয়াস ইনফরমেশনটা দিয়ে দেবেন। বালিতে আমরা একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করে দেবো, কারণ যেহেতু দূরে ওরা খুশি হবে। বকখালিতে আমি যখন ঢুকছিলাম নামখানায়, আপনারা আমাকে অনুরোধ করছিলেন, পরিমল বাবু কি এখানে আছেন? পরিমল বাবু কি এখানে আছেন? পরমেশ্বর কোথায় তিনি? ওনার একটা 5 একর জমি আছে, একটা ওরা টুকটাক কলেজ চালায়। যদি রাজি থাকে, কারণ আমাকে তো জমিটা খুঁজে বের করতে হবে, আমরা সরকারিভাবে একটা কলেজ এখানে করে দেব, ডিগ্রি কলেজ। এবং যেহেতু আপনার নিজের 5 একর জমি আছে, আমি খুঁজে দেখেছি কোথায় পাবো জমি, কিন্তু যেহেতু এখানে মাছের ব্যবসাটা এত বেশি, ওই জমিটা 1 লক্ষ খুঁজে পাওয়া সম্ভব নয়। ডিএমকে আমি অনুরোধ করবো, ওনার যে কলেজটা আছে যদি আপনারা চান তাহলে আমরা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট স্পন্সর ডিগ্রি কলেজ করে দেবো, গভর্নমেন্ট এডেড। তাহলে এখানে জেনারেল ছেলেমেয়েরা 25 কিলোমিটারের মধ্যে, এখানে কোনো কলেজ নেই, আপনাদের যেটা ওপারে, এপারে কিছুই নেই। সুতরাং এটা আমি একটু দেখে দেবো, তার কারণ হচ্ছে এটা আমার একটু দেখে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাই আমরা এখানে আইলার সময়, আমার মনে আছে আইলার সময় আমি দেখেছিলাম যে জয়ন্ত নস্কর আমায় ফোন করেছিল পাখিরালয় থেকে, দিদি আমাদের বাঁচান। বললাম কোথায় আছেন? বললো থাকার কোনো জায়গা নেই। একটা প্রাইমারি স্কুল ছিল, সেই স্কুলের ছাদে কেউ ছিল জীবন নিয়ে। সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সরকার আসলে আমরা অনেকগুলো সাইক্লোন শেল্টার করে দেব, এবং আমরা 5টা ব্লকে, সাগরের ধারে 5টা ব্লকে 25টা জায়গায় মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি করছি। এবং এর ফলে 22,000 মানুষ, হট করে ঝড় বাতাস, বৃষ্টি, সমুদ্রের ঢেউ, মানুষের বিপদ, তারা যাতে গিয়ে জায়গা নিতে পারে। সমুদ্রের আশেপাশে যেমন এগুলো হবে পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর, দক্ষিণ শিবপুর, ইন্দ্রপুর, দাসপুর ও গঙ্গাপুর মৌজায় প্রথম ধাপে, গোসাবা ব্লকের রানীপুর, কালীধরপুর, সাতজেলিয়া, শম্ভুনগর, পাঠানখালী, লাইরিপুর ও রাঙ্গাবেলিয়া মৌজায়, সাগর ব্লকের বিষ্ণুপুর, কচুবেড়িয়া, কৃষ্ণনগর, কাশিমারি ও বটখোলা মৌজায়, বাসন্তী ব্লকের বিরিঞ্জিবাড়ি, গদখালি, পুরন্দর, হাড়ভাঙ্গি ও চুনাখালী মৌজায়, নামখানা ব্লকের ঈশ্বরীপুর, দেবনিবাস, রাজনগর মৌজায়। এর ফলে কি হবে? 22,000 মানুষ সাইক্লোন এলে সমুদ্রে আশ্রয় পাবে, এবং এটার জন্য আমরা 34 কোটি টাকা অলরেডি দিয়েছি। এছাড়াও এখানে আরো 2টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার আমরা এটা করে দিয়ে গেলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা একটা ব্রিজ আজকে করে দেওয়া গেল, কাকদ্বীপ পাথর প্রতিমা সংযোগকারী সেতু, ওইটাও 16 কোটি টাকা ব্যয় করে দেওয়া হয়েছে, যেটা আজকে উদ্বোধন করে দেওয়া হলো। এটা লম্বায় প্রায় 375 মিটার। সুন্দরবনের পানীয় জলে লবণের সমস্যা আছে, সেই সমস্যার সমাধানে 6 কোটি টাকা ব্যয় করে আমরা 400টি লবণ ফ্রি টিউবওয়েল তৈরি করছি সুন্দরবন এলাকায়, যাতে মানুষের জল খেতে অসুবিধে না হয়। আমি ডিএম সাহেবকে অনুরোধ করবো এটা যত তাড়াতাড়ি পারবেন এগুলো করে দিন। 9টা আর্সেনিক কবলিত ব্লকে 100টি শিক্ষা প্রতিষ্ঠানে আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসানোর কাজও চলছে। এছাড়াও কাকদ্বীপে আরো 2টো পানীয় জল প্রকল্পের আমরা উদ্বোধন করলাম। এছাড়া আরো অনেক হবে, আগেও আমরা অনেক কাজ করে দিয়েছি,
আগামী দিন হবে গঙ্গাসাগরে 12 কোটি টাকা ব্যয় করে প্রায় 20টি কটেজ সহ 100 বেডের একটি ট্যুরিস্ট লজ তৈরি করা হচ্ছে। রামগঙ্গাতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে গেস্ট হাউস তৈরি হচ্ছে। বকখালি, ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপকে কেন্দ্র করে 5 কোটি টাকা ব্যয়ে একটি সার্কিট ট্যুরিজমের কাজ চলছে। সজনেতাল খালিতে ইকো ট্যুরিজম কমপ্লেক্সের কাজ চলছে। এই জেলায় 67টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকও করা হয়েছে। এছাড়া আমি আরেকটা কথা বলি, এগুলো ছাড়াও কাজ যা চলছে সাগরে আপনাদের কিন্তু জেনে রাখবেন 2টো ডিপ সি পোর্ট হচ্ছে। 2টো ডিপ সি পোর্ট মানে বন্দর তৈরি হচ্ছে নতুন করে। কলকাতা যেমন কলকাতা বন্দর, হলদিয়া যেমন হলদিয়া বন্দর, তেমনি 2টো বন্দরের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা পারমিশনগুলো অলরেডি অনেকটা প্রসেসে আছে। একটা হচ্ছে সাগরে গভীর সমুদ্র বন্দর, আর একটা রসুলপুরে। 2টো বন্দর তৈরি হলে এখানেও প্রচুর ছেলে মেয়ের কাজ হবে এবং নতুন করে প্রচুর ছেলে মেয়ে মাথা তুলে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস করি। এখানে প্রায় আপনারা জানেন যে আমরা পানে খুব ক্ষতি হয়, গরমে পান পচে যায়, বর্ষায় নষ্ট হয়ে যায়, কাঁচা লঙ্কা গরমে পচে যায়। আমরা সেই জন্য পান গ্রোথের জন্য শুনলেন তো 3 লক্ষ টাকা করে খরচ করে আমরা গভর্নমেন্ট থেকে দিচ্ছি, যেটা হচ্ছে সেডনেট তৈরি করে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা গ্রিন হাউস তৈরি করছি যাতে গরমে নষ্ট না হয়, বর্ষায় নষ্ট না হয়। তাছাড়া আপনারা শুনলে খুশি হবেন, কাঁচা লঙ্কা তো বাংলায় 2টো জায়গায় হয়, একটা হচ্ছে সাগর আর একটা হচ্ছে কুচবিহারের হলদিবাড়ি। কিন্তু অনেক সময় ঢেঁড়স, বেগুন, কাঁচা লঙ্কা এগুলো কি হয়, একটু গরম পড়লে নষ্ট হয়ে যায়। আমি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা থেকেও আমি 20টা কোল্ড স্টোরেজের মতো কোল্ড স্টোরেজ ভ্যান তৈরি করে দিচ্ছি, যেখানে চাষিরা তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে যাতে নষ্ট না হয়। এই যে আজকে মৎস্য দপ্তর এই যে জিনিসটা দিচ্ছে, ফলে 7 দিন আপনার কতদিন থাকবে বললো, 7 দিন, 7 দিন আপনি মাছটাকে ইনট্যাক্ট রেখে দিতে পারবেন, ঠিক ফ্রিজের মতো, কোল্ড স্টোরেজের মতো। সেই রকম মনে রাখবেন, আমরা চাষি ভাইদের পাওয়ার টিলার দিচ্ছি, যার বিদ্যুতের কানেকশন নেওয়া দরকার কিন্তু তার পয়সা নেই। আজকেও আবার নাকি বেড়েছে সব, আমি দেখে নিয়ে 5টার সময় আমাদের দল বলবে, কিন্তু কথা হচ্ছে বিদ্যুতের কানেকশন নেবার পয়সা নেই। তাদের আমরা বলেছি আপনি যদি বিদ্যুতের কানেকশন নিয়ে পাম্প চালান তাহলে প্রথম যে বিদ্যুতের কানেকশন নিতে যে টাকাটা লাগবে 8,000 টাকা, সেটা আপনারা ব্লক কৃষি আধিকারিককে যোগাযোগ করবেন, তাহলে 8,000 টাকা রাজ্য সরকার, আমাদের মামাটি মানুষের সরকার আপনাদের দিয়ে দেবে। 2 হচ্ছে আমরা কৃষক ভাইদের পাওয়ার টিলার দিচ্ছি। আমি আরেকটা প্রকল্প নিচ্ছি, সেটা হচ্ছে অনেক গরিব ক্ষেত মজদুর ভাই বোনেরা আছে, অনেক গরিব চাষি আছে, সে হয়তো একটা স্প্রে মেশিনও কিনতে পারে না, পোকা মারবে, একটা স্প্রে করবে জমিতে, 2টো কোদাল কেনার পয়সা নেই, একটা ঝুড়ি কেনার পয়সা নেই। সেগুলো সাহায্য করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি এবং এইসব মেটেরিয়াল তৈরি করবার জন্য কিষাণ ক্রেডিট কার্ডে আপনারা যদি কিছু চান চাষি বা চাষ করার যন্ত্রপাতি কেনার জন্য, তাহলে আমরা কি করব, 10 থেকে 45,000 টাকা পর্যন্ত যা লাগবে আপনারা ব্লক কৃষি আধিকারিককে আবেদনপত্র জমা দেবেন, তারা আপনার কিষাণ ক্রেডিট কার্ডে টাকাটা পৌঁছে দেবে, অর্থাৎ অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এইভাবে আমরা চাই কিষাণ ক্রেডিট কার্ড আপনাদের থাকবে, যাতে আমাদের চাষি ভাইরা আগামী দিন তারাও চাষবাস করবে, তাদের ছেলে মেয়েরাও চাকরি বাকরি করবে, কি অসুবিধা আছে। সেলফ হেল্প গ্রুপ, তাদের তো আমরা বাড়িয়ে দিয়েছি টাকা, 20% সাবসিডি পেত, আমরা 10% সাবসিডি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ 100 টাকায় 30 টাকা গভর্নমেন্ট আপনার টাকা দিচ্ছে, আপনি ভালো করে ছুটিয়ে কাজ করুন। এইভাবে অনেক কিছু আছে। এছাড়াও আমরা কি ভাবছি দেখুন, একটু ভাবুন, আমার মাছ আনতে হয় কোথা থেকে, আমার আনতে হয় মধ্যপ্রদেশের রায়পুর থেকে। আমাদের বাংলায় মাছ কোথা থেকে আসে, হায়দ্রাবাদ থেকে, কারণ ওদের প্রিজার্ভ করবার জায়গা আছে। আমাদের দুঃখ, 34 বছর সুযোগ পেয়েও তার আগেও অনেকগুলো বছর ছিল, কেউ এসব নিয়ে প্ল্যানিং করেনি এবং আমরা এবার একটা প্ল্যানিং করছি যাতে আমাদের মাছ, আমাদের যা পুকুরে সমুদ্রে নদীতে হবে সেই মাছ আমরা যদি হায়দ্রাবাদ করতে পারে, বাংলা কেন করতে পারে না। আমরা একটা বড় প্রজেক্ট নিচ্ছি, তাতে আমার মৎস্যজীবী ভাই বোনেরা খুশি হবে এবং বাংলার লোকেরা মাছ খেতে ভালোবাসে ভাই, ভালোবাসে বলেই আমি যে মাছটা
আজকে আমায় বাজার থেকে কিনতে হচ্ছে 200-300 টাকায়। যখন আমরা নিজেরা ঘরে এটা করব, এটা 300 থেকে কমে 100 টাকায় হয়ে যাবে। কখনো সেই প্ল্যানিংটা কেউ ভেবেছে? প্ল্যানিংটা তো করতে হবে। আমার নিজের ঘরে যদি হয়, আমার তো ট্রান্সপোর্ট খরচা লাগবে না, আর আমায় অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে না। আর একটা আমি দেখেছি, পেঁয়াজ কলি হয়, আমরা ভাজা করে খেয়ে নিই। একটাই পেঁয়াজ কলি। আর আমাকে পেঁয়াজ আনতে হয় কোথা থেকে? নাসিক থেকে, মহারাষ্ট্রের বাইরে থেকে আনতে হয়। তাই আমরা নতুন করে চাষ করতে শুরু করেছি। আমরাও পেঁয়াজ তৈরি করব। আমার নাসিক থেকে আনার দরকার নেই। বাংলার পেঁয়াজ আমরাই চাষ করব, দরকার হলে বাইরে আমরা নিয়ে যাব এবং আমাদের চাষিরা উৎপাদন করবে। এগুলো ভাবতে হবে, কোনটা কোনটা প্রয়োজন, কোনটা নেই, কোনটা করতে হবে। ইলিশ মাছ খুব ভালোবাসি আমরা খেতে, কিন্তু যে ইলিশ মাছ বাজারে কখনো 800, কখনো 1000, কখনো 2000 টাকা কিলো। আমরা নিজেরা কোনো রিসার্চ সেন্টার করিনি আজ পর্যন্ত যে ইলিশ মাছের কি করে ইলিশ মাছের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মানুষ করে আমরা বড় ইলিশ তৈরি করতে পারি। তাই আমরা একটা ইলিশ মাছের উপরেও একটা রিসার্চ সেন্টার যেটা হচ্ছে তৈরি করছি আমরা ভেবেছি। তার কারণ হচ্ছে যাতে ইলিশ মাছের চাষ আমরাই করতে পারি। এছাড়াও মায়ানমার আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। মায়ানমার থেকে বাংলাদেশে মাছ যায় এবং আমাদের ইলিশ মাছ আছে থ্রু বাংলাদেশের থেকে আসে। এখন ধরুন 2-3টে দেশ আসতে গেলে তার খরচাটা বেশি হয়, কিন্তু আমি যদি মায়ানমার থেকে ডাইরেক্ট নিয়ে আসি তাহলে আমার দামটা কম হয়। সুতরাং এগুলো আমরা ভাবছি, প্ল্যান করছি এবং এগুলো আমরা তৈরি করছি। চিংড়ি মাছ, গত বছর আপনারা জানেন সব চিংড়ি মাছ প্রায় নষ্ট হয়ে যেতে বসেছিল। আমরা এক্সপোর্ট করি জাপানে, কিন্তু একটা রেকটিফাই করতে বলেছিল, সেই প্রবলেম নিয়ে হঠাৎ জাপান বললো চিংড়ি মাছ নেওয়া যাবে না। আমি বললাম তো আমাদের মৎস্যজীবীরা করবেটা কি? চিংড়ি মাছ নেওয়া যাবে না মানে সব নষ্ট হয়ে গেল, খাবে কি ওরা? তারপর আমরা ধরে টরে রাজি করে করিয়েছি। তো আগামী দিন এগুলোর ওপরেও আমাদের ভালো করে জোর দিতে হবে এবং আমাদের বিশেষ করে এই কাজগুলো সুন্দর করে করতে হবে। আমি আপনাদের বলি বন্ধু, আমরা যেমন ডায়মন্ড হারবারের ওদিকটায় আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রি করছি, বারুইপুরের ওদিকে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, বজবজ জুড়ে হচ্ছে, আর এদিকটায় আমার ট্যুরিজম ইন্ডাস্ট্রি হবে। আমার কলকাতা বন্দরের মতো নতুন বন্দর হবে। আর আমি এটুকু জানতে পারি, আমার ইচ্ছা আছে যে আমি 6 মাস 1 বছরের মধ্যে, একটু টাইম লাগে গভর্নমেন্টের প্ল্যান পরিকল্পনা করতে, বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর আমরা ইতিমধ্যে একটা ক্যাবিনেটে পাশ করেছি। দীঘা যেমন উন্নয়ন করছি, আমরা একটা দীঘা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি। আমরা হলদিয়া যেমন উন্নয়ন করছি, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি। সেই রকম দীঘার মতো, হলদিয়ার মতো আমরা এই অঞ্চলের উন্নয়নের জন্য একটা গঙ্গাসাগর, বকখালি, নামখানা এইটা নিয়ে আমরা একটা বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এই জায়গাগুলো নিয়ে একটা ডেভেলপমেন্ট বোর্ড আমরা তৈরি করতে চলেছি। এবং এটা হয়ে গেলে আমরা বিল করে পাশ করিয়ে দিয়ে পঞ্চায়েত যেমন আছে থাকবে, কিন্তু ডেভেলপমেন্ট বোর্ড হয়ে গেলে তাদের নিজেদের অনেক ইনকাম থাকবে। তারা প্ল্যান পরিকল্পনা করে বকখালি, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে এমনকি অনেক দূর পর্যন্ত চলে যাবে, যেখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি হবে। আমাদের ভাই বোনেরা পড়াশোনায় খুব ভালো, এখানে ওখানে ঘুরে বেড়াবার দরকার নেই, আর ভয় পাওয়ারও দরকার নেই, হতাশ হওয়ারও দরকার নেই। সুযোগ আপনার হাতের সামনে হাতছানি দিচ্ছে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, একটা চাকরি করলেও কখনো কখনো আপনি 7,000 থেকে 10,000 টাকা পেতে পারেন, কিন্তু আমি কালকে শুনছিলাম একটি ছেলে, তার নাকি 50টা চেয়ার, আমাকে আশাবুল বলছিল 50টা চেয়ার, একটা চেয়ার 1 ঘন্টায় ভাড়া দেয় নাকি 5 টাকা। তাহলে বুঝুন যে এইরকম কত ছোট ছোট জিনিস আছে, একটু মাথা খাটিয়ে করলে এই বকখালি, নামখানা এসব জায়গায় সোনা ফলাবে। আর আপনাদের একটা ব্রিজের প্রয়োজন আছে, ওই যে আসতে হয়। একটা তো আমি রেল লাইনের কথা আমি শুরু করে দিয়েছিলাম, হাতানিয়া, দোমানিয়া সবকিছু করে, এখন জানি না ওরা কি করছে, না করলেও আমরা আগামী দিন করে দেবো, চিন্তা করবেন না। আর 2 হচ্ছে, এছাড়াও এই যে ব্রিজটা আসতে অসুবিধে হয়, এগুলো যখন আমরা প্ল্যানিং তৈরি করছি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, লোকে তো নিশ্চয়ই চাই আমি একটু শর্ট টাইমে এসে পৌঁছবো। এতটা টাইম কেন হবে? আমি বলেছি সমুদ্রের সাথে খাপ খাইয়ে ট্যুরিজম ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট ইমিডিয়েট একটু বসার জায়গা করবে। বাইরের এনক্রোচমেন্ট আমি করতে এখনই দিতে চাইছি না, করতে দেবও না। তার কারণ হচ্ছে এই বিচটা ডেভেলপ করতে হবে, একদম গঙ্গাসাগরের সাথে মিলিয়ে দেবো আমরা বকখালি পর্যন্ত।
তাহলে এখান থেকে আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন, গঙ্গাসাগর থেকে এখানে আসতে পারবেন। কারণ আপনাদের প্রবলেম হচ্ছে অনেক সময় যাতায়াতের রাস্তা নেই, সুতরাং আপনারা যেতে পারেন না। সুতরাং এগুলো আমি নিজে দেখে গেলাম এবং আমি খুব খুশি যে এখানকার মানুষের আতিথেয়তা পেয়ে আমি সত্যিই খুশি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আতিথেয়তার কোনো তুলনা নেই। আগামী দিন আবার আসবো। এই সমুদ্র কন্যা, সমুদ্র সৈকত, বকখালির সমুদ্র কন্যা, আমার গঙ্গাসাগর মায়ের সমুদ্র কন্যা, দীঘা সমুদ্র তনয়া, সমুদ্র সৈকত অলওয়েজ আমাকে ডাকে। সমুদ্র সৈকত সৃষ্টির মধ্যে দিয়ে এই সব অঞ্চলগুলোকে স্বর্ণালঙ্কারে ভূষিত করুক। আর গরিব মানুষরাই আমাদের প্রাণের সম্পদ, সাধারণ মানুষই জীবনের সম্পদ, আমার মা বোনেরা জীবনের সম্পদ। আগামী দিন 50 ভাগ পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে মেয়েরা কাজ করবে, ভাইরা তাদের সহযোগিতা করবে এবং আমি খুশি যে আমাদের গভর্নমেন্ট যা যা বলেছিলাম সব কটা করেছি, বাদ বাকিও করব এবং আগামী দিন আমি দেখতে চাই এই অঞ্চলের মানুষ খুব স্মুথলি আসবেন, স্মুথলি চলে যাবেন। যা যা করার দরকার সব করব, তৈরি করতে যতটুকু সময় লাগবে। যখন এত বছরে হয়নি, নিশ্চয়ই আপনারা আমাকে 2-1 বছর টাইম দেবেন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো করবার। আমি আর দেরি করতে চাই না। আমি আপনাদের সকলকে, আমার মা বোনেদের অন্তরের প্রণাম ও সালাম জানাই। আমার ভাইদের সকলকে আমার শুভেচ্ছা আসসালামু আলাইকুম জানাই। আপনারা সকলে ভালো থাকুন। কেউ কেউ কখনো কখনো দাঙ্গা বাঁধাতে পারে, আমি অনুরোধ করব হিন্দুরাও নয়, মুসলমানেরাও নয়, এখানে কেউ কেউ অপারেট করছে বাইরে থেকে এসে। একটা অনুরোধ আপনাদের আমি করে যাই, কি হিন্দু মা ভাই বোনেরা, আমি কি হিন্দুর মেয়ে নই? আমি যখন আপনাদের বলছি কারো কথা শুনে হিন্দু গিয়ে মুসলমানের ঘর ভাঙবে না, প্লিজ দয়া করে এটুকু আস্থা রাখবেন। আমি হিন্দুর ঘরেও যাই, আমি মুসলমানের ঘরেও যাই। আমি মুসলিম ভাইকে অনুরোধ করব, কারো কথা শুনে করবেন না। আপনাদেরও জেনে যা যা করেছিলাম সব করে দিয়েছি, এমনকি 13% তো রিজার্ভেশন পর্যন্ত মাধ্যমে আপনি মানুষ থাকুন করুন। আমি আপনাদের পাহারাদার। আমি এটুকু বলবো, চিফ মিনিস্টার নই, আমি সাধারণ মানুষের মতো আপনাদের ঘরের একজন হয়ে থাকতে চাই। তাই বলি, আমি হিন্দুর জন্য, মুসলমানের জন্য, শিখ খ্রিস্টানের, বুদ্ধদের জন্য, জৈনদের জন্য সকালবেলায় বনমন্দিরে গেলাম, অথবা আমি বিশালতলায় গেলাম। যখন আমি মা কালীর কাছে যাই, আমি যখন বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। তাই আমি তো বলি না মুসলমানের ঘর গিয়ে ভেঙে দিয়ে আসুন। আবার আমি যখন মুসলিমদের রমজানে যাই, আমি তাদের রোজায় যাই, আমি গর্বের সাথে দোয়া চাই, রোজ চাই এবং চেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কিন্তু ভাবি না ও হিন্দু না মুসলমান, আমরা একই দেশের সন্তান। কেউ কেউ লোক পাঠিয়ে বিদেশি টাকা দিয়ে এসব করবার চেষ্টা করছে। কেউ কোন দাঙ্গা ফাসাদে জড়াবেন না। একটি ছোট্ট ঘটনা ঘটেছিল, আমার খুব পরিচিত একজন ইমাম ভাই মারা গিয়েছিল, আমি খুব দুঃখিত। তার পরিবারকে আমরা খুবই সামান্য কিন্তু 3 লক্ষ টাকা হেল্প করেছি এবং কিছু দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের গভর্নমেন্ট 10,000 টাকা করে তাদের দিয়েছে, প্রায় 1,86,000 টাকা করে আমরা তাদের বাড়ি তৈরি করে দিচ্ছি এবং তাদের মশারি থেকে শুরু করে, তাদের তিপ্পল থেকে শুরু করে, তাদের কম্বল থেকে শুরু করে, তাদের থালা বাটি গ্লাস থেকে শুরু করে সবকিছু করে দিচ্ছি। নিশ্চিন্তে থাকুন। আমি দাঙ্গা পছন্দ করি না, কিন্তু কোন মানুষ বিপদে পড়লে জানবেন আমি আপনাদের পাশে। আপনারা যোগাযোগ করুন আর না করুন, খবর আমার কাছে এসে পৌঁছলে আমি করব। আমি ধন্যবাদ জানাচ্ছি জাভেদকে, শফি সাহেবকে, গিয়াসকে এবং আমার মন্টু পাখিরা ও শ্যামল মন্ডলকে এবং অরূপ বিশ্বাসকে, আমার ডিএমএসপি কে টোটাল টিম নিয়ে। তারা 8 থেকে 10 বার গেছে, এমনকি তাদের রেশন কার্ড পুড়ে গেছে সেটাও পরের দিন করে দিয়ে এসছে, সবকিছু করে দিয়ে এসছে। আমার কিছু ভাই বোন পরীক্ষা দিচ্ছে, তাদের বই ছিল না, সেই বইটাও কিনে দিয়ে এসছে। আমাদের গভর্নমেন্ট মানবিক গভর্নমেন্ট, এটা দানবিক গভর্নমেন্ট নয়। তাই মনে রাখবেন, আমরা যা বলি আমরা তা করি। মানুষের জন্য ছিলাম, আছি, থাকবো। যতদিন বাঁচবো আপনাদের মাঝারে বাঁচবো, যতদিন বিশ্বাস থাকবে আপনাদের সাথে থাকবো। যেদিন বিশ্বাস করবেন না হয়তো খুঁজেই পাবেন না। ভালো থাকুন সকলে। অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। আমি আমার জেলা শাসক, জেলা প্রশাসন, সব টিমদের, তারা অনেক খেটেছেন এবং পরপর 4-5টি প্রোগ্রাম করেছেন। কোথাও সাইকেল দেওয়া, কোথাও নিজ ভূমি নিজ গৃহ দেওয়া, কোথাও মাছ তুলে দেওয়া, কোথাও গাছ তুলে দেওয়া, কোথাও পাওয়ার টিলার দেওয়া, কোথাও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া, কোথাও লোন দেওয়া। এই কাজগুলো খুব বড় বড় কাজ এবং আরো 30,000 জমি যাদের নেই, নিজ ভূমি নিজ গৃহে আমাদের রেডি আছে, আমরা দিয়ে দেবো বিভিন্ন জায়গায়। আমি আপনাদের আবার বলি, থ্যাঙ্কস টু মাই পশ্চিমবঙ্গ সরকার টিম। আপনাদের সকলকে ইন্ডিভিজুয়ালি না বলে আমি বলি, আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলের পরিবার পরিজন, আপনাদের আপনজন সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে। মনে রাখবেন, আমার আপনার চোখের বাড়ি নামখানা যেমন বকখালি। আবার আসবো, দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।